নব আনন্দে জাগো আজি নবরবি। আজকে কেলেঘাই নদীর একটি সাঁকোতে দাঁড়িয়ে এই প্রতিবেদনটি শুরু করছি। প্রতিবেদনটি একটি গুল্ম জাতীয় গাছ, কেলেঘাই নদী অববাহিকার একটি নিজস্ব গুল্ম জাতীয় গাছ, সেই গাছ সম্পর্কে আজকে এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে ভাগ করব, আপনাদের সঙ্গে তুলে ধরবো এই গাছ সম্পর্কে। গাছটির নাম আপনারা জানেন, ধনচিয়া গাছ। দেখতে পাচ্ছেন পেছনে যে হলুদ হলুদ ফুল হয়ে আছে কেলেঘাই নদীর বক্সরগুলোতে, এগুলো সব কিন্তু ধনচিয়া গাছ। পুরো কেলেঘাই বক্সর জুড়ে এই গাছের দেখা কিন্তু আপনারা পাবেন। এবং একই সঙ্গে যে জলাভূমিগুলো আছে, কেলেঘাই নদীর দক্ষিণ তীরবর্তী জলাভূমি এবং উত্তরের যে জলাভূমিগুলো আছে, জলাভূমিগুলোতে প্রচুর পরিমাণে একটা সময় এই ধনচিয়া গাছ কিন্তু হতো। এখনও কিছু পরিমাণে গাছ কিন্তু এখনও আছে। যাই হোক, এই ধনচিয়া গাছের অর্থনৈতিক এবং বাস্তুতান্ত্রিক ভূমিকা বিরাট। প্রথমে অর্থনৈতিক ভূমিকার কথাটা বলে নিই। এই ধনচিয়া গাছ উত্তম জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ জনজাতির মানুষেরা এই ধনচিয়া গাছকে কেটে সারা বছর জ্বালানি হিসাবে ব্যবহার করে। আরেকটু বিশদে বলতে গেলে এই ধনচিয়া গাছ তাদের যে লাইফ সাইকেল 1 বছরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়, অর্থাৎ প্রি মনসুন টাইমে এই গাছগুলো আপনা আপনি এই জলাভূমিগুলোতে এবং বক্সরগুলোতে তৈরি হয় এবং বর্ষার পরবর্তীকালে শীতের শুরুতেই গাছগুলো মারা যায়। এই টাইমের মধ্যে এ নিজেই একটি বাস্তুতান্ত্রিক সিস্টেম জেনারেট করে, অর্থাৎ বাস্তুতন্ত্রকে গ্রো করানোর জন্য একটা সিস্টেম তৈরি করে। কেলেঘাই নদীর যে পাখি, ওয়েটল্যান্ড বার্ডস, অ্যাকোয়াটিক এলিমেন্ট এবং অ্যাকোয়াটিক ফিশ, এইগুলো এই গাছকে নির্ভর করে কিন্তু তাদের লাইফ সাইকেলও তারা কমপ্লিট করে। যেমন প্রচুর প্রজাতির মাছ আছে, যে মাছগুলো এই গাছগুলোর, এই গুল্ম জাতীয় গাছগুলোর নিচে তারা কিন্তু বাসা বাঁধে। এইগুলো কিন্তু জলের মধ্যেও খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং বেঁচে থাকে গাছগুলো, ধনচিয়া গাছগুলো। এবং তার উপর ডিপেন্ড করে ছোট ছোট পাখি, বিভিন্ন ধরনের ওয়েটল্যান্ড বার্ডসগুলো এই গাছে তারা বাসা বাঁধে এবং তারাও একই সঙ্গে গাছের মতো তাদের লাইফ সাইকেলটাকে কমপ্লিট করে। এই ধনচিয়া গাছের আরেকটি বাস্তুতান্ত্রিক ভূমিকা কি না, এই ধনচিয়া গাছ এমন একটি প্রজাতির গাছ যে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, অর্থাৎ জলাভূমিগুলিতে যে সময় এই গাছগুলো জন্ম হচ্ছে তার পরবর্তীকালে সে কিন্তু বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে বিভিন্ন ধরনের পদ্ধতিতে সেই নাইট্রোজেনটাকে সয়েলে পেনিট্রেট করে, যার ফলে সয়েলের যে উর্বরতা, ফার্টিলাইজেশন বা ফার্টিলিটি, সেটা কিন্তু বাড়ে। আধুনিক কালে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জলাভূমি এবং নদীর বক্ষচত্বরে এই সমস্ত প্রজাতির গাছগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তার একটি কারণ না, মানুষের আগ্রাসন। মানুষ জলাভূমিগুলোতে কৃষিক্ষেত্রে পরিণত করছে, বাণিজ্যিকভাবে মাছের চাষ হচ্ছে, যার ফলে এই যে গুল্ম জাতীয় নেটিভ গাছগুলোকে তারা ধ্বংস করছে, মানে আমরা ধ্বংস করছি। সেই ধ্বংসের ফলে মাটির উর্বরতা যেমন কমছে, তেমনি একইভাবে ইকোসিস্টেমে যে অন্যান্য উপাদানগুলো, পাখি, মাছ, এগুলো কিন্তু মার খাচ্ছে। ধীরে ধীরে আমাদের এলাকা থেকে ওয়েটল্যান্ড বার্ডস প্রায় নিশ্চিহ্ন। আমি প্রচুর প্রতিবেদনে এই কথাটা বলেছি। সেই সঙ্গে সঙ্গে মাছের প্রজাতির সংখ্যাও কমেছে, মাছের সংখ্যাও কমেছে। তাহলে এই মাছের সংখ্যা এবং পাখির সংখ্যা কমে যাওয়ার যে একটা ইম্প্যাক্ট, সেটা নিয়ে অন্য কোনো প্রতিবেদনে আসা যাবে, কিন্তু এটা যে হচ্ছে এটা সবাই কিন্তু স্বীকার করছে। এবং যার ফল এই গুল্ম জাতীয় গাছগুলোর দ্বারাই কিন্তু প্রভাবিত হচ্ছে, অর্থাৎ গুল্ম জাতীয় গাছগুলোকে আমরা এমনভাবে নিঃশেষিত করে দিচ্ছি, যার ফলে আমাদের বাস্তুতন্ত্রের যে রিচ, বাস্তুতন্ত্রের যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটি কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, এরকম ছোট ছোট প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরছি, তার একটাই মূল উদ্দেশ্য, যাতে মানুষ, আমরা সচেতন হই। আমাদের বায়োডাইভার্সিটি, আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি নিয়ে আমরা যেন খুব সচেতন হই, নাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমরা এক বিরাট সমস্যার সম্মুখীন হতে বাধ্য। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশের খেয়াল রাখবেন এবং যদি ভালো লাগে প্রতিবেদনগুলো শেয়ার করবেন, যাতে মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ এই বিষয়ে ওয়াকিবহাল হতে পারে এবং ধীরে 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 মানুষ যেন প্রকৃতির এই উপাদানগুলোকে টিকিয়ে রাখার জন্য সচেষ্ট হয়। ধন্যবাদ, পুনরায় ভালো থাকবেন।